হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভ স্টাডি জোন। আমি সৃজা মজুমদার, শুভ স্টাডি জোন পরিবারের নতুন সদস্য। আজ থেকে নিয়মিত তোমাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন ইংরেজি ক্লাস। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি। আমরা আজ ক্লজ করব, CLAUSE, ক্লজ, যার বাংলা মানে হচ্ছে বাক্যাংশ বা পদ। ঠিক আছে, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ বা পদ, অর্থাৎ বাক্যের অংশ, তাকে আমরা ক্লজ বলি। ক্লজ প্রধানত 3 প্রকার। ঠিক আছে, ক্লজ প্রধানত 3 প্রকার। কি কি এবার আমরা সেটা দেখে নিই। প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, CLAUSE। ঠিক আছে, দুয়ে কি, দুয়ে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তিনে কি, কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এবার দেখো, এই প্রিন্সিপাল ক্লজেরই আরও অনেক নাম রয়েছে। কি কি দেখে নিই আমরা। মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, CLAUSE ক্লজ। ঠিক আছে, আবার এই সাবঅর্ডিনেট ক্লজকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। এবার দেখো স্টুডেন্ট, আমাদের অনেকে থাকে না, অনেক নাম। যেমন ধরো কারো নাম বাড়িতে একটা, বন্ধু মহলে এক রকম নামে পরিচিত, আবার স্কুলে অন্য নামে পরিচিত। তেমনই এই প্রিন্সিপাল ক্লজকে অনেক নামে ডাকা হয়। কি কি, প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, আবার দেখো সাবঅর্ডিনেট ক্লজকেও অন্য নামে ডাকা হয়, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এবার দেখো এই ডিপেন্ডেন্ট ক্লজকে দুয়ে যেটা রয়েছে, ঠিক আছে, এই ডিপেন্ডেন্ট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজকে CLAUSE, এই ডিপেন্ডেন্ট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি, 1 নম্বর হচ্ছে নাউন ক্লজ, 2 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর 3 নম্বরে কি, অ্যাডভার্ব ক্লজ। এবার দেখো, তাহলে আমরা প্রথম থেকে আবার একটু চোখ বোলাই। তাহলে প্রথমে কি বলেছিলাম, ক্লজ 3 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এবার প্রিন্সিপাল ক্লজকে আবার বলা হয় মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে কোনো একটা নামেই ডাকবা। ঠিক আছে, এবার দেখো সাবঅর্ডিনেট ক্লজকে আবার ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। ঠিক আছে, এবার ডিপেন্ডেন্ট ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এখন দেখো বন্ধুগণ, এখন দেখো একটা ভিডিওতে তো এতগুলো জিনিস আলোচনা করা সম্ভব না, অনেক লেন্থি হয়ে যাবে। যার কারণে আমরা এই ডিপেন্ডেন্ট ক্লজের প্রকারভেদের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এগুলো পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে জানব। ঠিক আছে, দেখো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এটা হচ্ছে স্বাধীন বাক্য, স্বাধীন বাক্য। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে একটা সাবজেক্ট এবং একটা সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি, ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে, তার মানে প্রিন্সিপাল ক্লজে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, এটুকু বোঝা গেল। এবার দেখো এই প্রিন্সিপাল ক্লজটা এদের নিজেদের একটা কমপ্লিট মিনিং থাকবে। ঠিক আছে, নিজেদের একটা নিজস্ব অর্থ থাকবে, অন্য কোনো সেন্টেন্স বা বাক্যের অন্য অংশের উপর এরা ডিপেন্ডেন্ট নয়। এই প্রিন্সিপাল ক্লজটা সাধারণত সিম্পল সেন্টেন্স হয়। এবার দেখো আমরা যে কথাগুলো বললাম সেগুলো দেখি।
আই নো দ্যাট হি ইজ পুর। আমি জানি যে সে হয় গরিব। এবার দেখো, এইটা দেখো আর এইটা দেখো, ঠিক আছে? আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে দ্যাট দ্বারা যুক্ত করেছি। আই নো, আমি জানি। আর যদি বলি হি ইজ পুয়ার, সে হয় গরিব, তাহলে দুটো যখন আলাদা আলাদাভাবে বসবে তখন সেটা হয়ে যাচ্ছে সিম্পল সেন্টেন্স। আর যখন দুটো সিম্পল সেন্টেন্সকে একত্রিত যোগ করা হবে তখন সেটা কোনো একটা কনজাংশন দ্বারা যুক্ত করা হবে। এইবার দেখো, আই নো, এখানে আমি কি বলেছিলাম যে একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে, ঠিক আছে? তাহলে এটুকু হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? বোঝা গেল তো? আর পরের অংশ যেটুকু দ্যাটের পরে, মানে কনজাংশন থেকে শুরু করে পরের যে অংশটা, সেটা হয়ে যাবে কি না সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে, ঠিক আছে? এইটা তাহলে এইটা হয়ে গেল মেইন ক্লজ, আর এইটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? দেখো অন্য আরেকটা উদাহরণ বলেছে, হি saw a man who was tall। এখানে কি বলেছে? হি saw a man who was tall। সে একটা মানুষকে দেখেছিল যে হয় লম্বা। এবার দেখো এখানে হি saw a man who was tall, এটা এখানে একটা সাবজেক্ট আছে হি, ফাইনাইট ভার্ব আছে saw, তাহলে কি হলো? এটা একটা সিম্পল সেন্টেন্স, তার মানে এটা হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আর এর পাশে হু ওয়াজ টল, যে হয় লম্বা, মানে কি কোনো অর্থ কি প্রকাশ পাচ্ছে? এ তখনই অর্থ প্রকাশ পাবে যখন এর উপর ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে? তাহলে কি হলো? এইটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? অন্য আরেকটা উদাহরণ দেখো, বলেছে ইফ ইউ ডু নট রিড, ঠিক আছে? ইফ ইউ ডু নট রিড ইউ উইল ফেল। তার মানে কি, যদি তুমি না পড়ো তাহলে তুমি ফেল করবে। দেখো এবার ইউ উইল ফেল, তুমি ফেল করবে বা অকৃতকার্য হবে, যাই বলো। এইটা একটা সিম্পল সেন্টেন্স, আমরা অর্থ বুঝতে পারছি, কিন্তু যদি তুমি না পড়ো এর অর্থ কি হচ্ছে? কোনো কিছু হচ্ছে কি? যদি তুমি না পড়ো এটা তখনই অর্থপূর্ণ হবে যখন এইটার উপর ডিপেন্ড করে পুরো বাক্যটা আমরা বলবো তখন। আরেকটা কথা হচ্ছে যেটা বলা হয়নি তোমাদের, সেটা হচ্ছে এই ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় যে লাস্টে বসে এমন কোনো কথা নেই, বা মেইন ক্লজ সবসময় যে প্রথমে বসে এটা কোনো মানে নেই। ডিপেন্ডেন্ট ক্লজ প্রথমেও বসতে পারে, লাস্টেও বসতে পারে, আবার মেইন ক্লজ প্রথমেও বসতে পারে, লাস্টেও বসতে পারে। যেমন ধরো এই দুটো উদাহরণে প্রথমটায় মেইন ক্লজ প্রথমে হয়েছে, দ্বিতীয়টায় ডিপেন্ডেন্ট ক্লজ প্রথমে। সবাই যে সব সেন্টেন্সের মানে বুঝবে এমনটা নয় কিন্তু। আবার তোমাদের মধ্যে অনেকে আছে যারা বোঝার চেষ্টা করো না বা বুঝতে চাওই না, অথচ স্কুলে ক্লজ আসলে যেন ভালো পারো বা সঠিক উত্তরটি দিতে পারো, তার জন্য কিছু শর্ট ট্রিক্স রয়েছে, যেগুলি হলো, দেখো সেন্টেন্সের শুরুতে বা মাঝে ডাব্লিউএইচ ওয়ার্ড। এবার বলতে পারো ডাব্লিউএইচ ওয়ার্ড কি? ডাব্লিউএইচ ওয়ার্ড সেগুলো কি না? তাহলে কি বলো তো? তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো একটু দেখে নাও। ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হট, হয়, হোয়ার, হুম, হোয়েন, হু, হুস, হুইস, হাউ ইত্যাদি, ঠিক আছে?
দেখো এই WH ওয়ার্ড ছাড়াও কিছু ওয়ার্ড থাকে যেগুলোকে আমরা কনজাংশন বলি। এবার যেই দুটো সেন্টেন্সকে যুক্ত করবে সেই ওয়ার্ডগুলো যেমন অ্যাজ, দো, অলদো, বিকজ, ইফ, দ্যাট ইত্যাদি থাকবে। অর্থাৎ যে সেন্টেন্সে এই WH ওয়ার্ড অথবা এই ওয়ার্ডগুলো থাকবে বুঝতে হবে সেই বাক্যটুকু হয়ে যাবে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এই ধরো এই যে একটা সেন্টেন্স, ইফ ইউ ডু নট রিড ইউ উইল ফেল। এবার দেখো এইখানটায় তোমার ইফ এই ওয়ার্ডটা আছে কোন বাক্যাংশে? না, এই পাশের বাক্যাংশে। তার মানে এই যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ড থেকে বাকি কমা বা ফুল স্টপ পর্যন্ত অংশটুকু হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, আর বাকি যেটা থাকবে সেটা মেইন ক্লজ। তাহলে এখানে দেখো ইফ থেকে এই কমা পর্যন্ত এইটুকু হয়ে গেল আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, আর এইটুকু হয়ে গেল মেইন ক্লজ। ঠিক আছে, দেখো আমরা যদি এই বাক্যটার মানে নাও জানতাম তাহলেও আমরা জানতাম ইফ রয়েছে সেন্টেন্সের শুরুতে বা মাঝে, এই শব্দগুলো থাকলে সেখান থেকে কমা বা ফুল স্টপ পর্যন্ত আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ হয় আর বাকিটা মেইন ক্লজ হয়ে যায়। তাহলে এখানে ইফ রয়েছে, তার মানে ইফ থেকে এই ওয়ার্ডগুলো থেকে কমা বা ফুল স্টপ পর্যন্ত, তাহলে আগে আমাদের কমা আছে, তাহলে এই ইফ থেকে কমা পর্যন্ত হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেছে বন্ধুগণ? আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। এই রকম নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ওকে স্টুডেন্ট, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।